হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আপু, জানিস তোর ক্রাশ আসছে, ইভান ভাই আসছে। দীর্ঘ 6 বছর পর সে ফিরে আসছে। তুই তো অনেক খুশি, তাই না? তোর ক্রাশ আসছে বলে কথা কি? দোলনায় বসে খোলা চুলে এক রমণী, মনোযোগ তার প্রকৃতি বিলাসে। দোলনায় বসে এক ধ্যান বিশাল আকাশ পানে তাকিয়ে আছে, কি যেন ভাবছে এক মনে। পিছন থেকে কারো উচ্ছ্বাস ভেসে আসা কণ্ঠ শুনে ধ্যান ভাঙল। কথাগুলোর মানে বুঝতে পেরে লজ্জায় গাল লাল হয়ে গেলাম। লাজুক স্বরে রোশনীকে জিজ্ঞেস করলাম, সত্যি ইভান ভাই আসছে? হ্যাঁ রে আপু, সত্যি। বড় আব্বু আর মেজ আব্বু গেছে ভাইয়াকে আনতে। তোর ক্রাশ এলো বলে গি। দোলনা থেকে উঠে রোশনীর পিঠে ধাম করে কিল বসিয়ে দিলাম। ক্রাশ কি রে? ভাইয়া হয় ভাইয়া ঘি। ছোটবেলায় কে যেন বলেছিল, শোন রোশনী, ইভান ভাই হচ্ছে আমার ক্রাশ, তার দিকে একটুও নজর দিবি না। তার দিকে নজর দিলে আমি কিন্তু গুলি মেরে তোর খুলি উড়িয়ে দিব গো। কথা শেষ করে রোশনী হেসে দিল, ওর সাথে হেসে দিলাম আমিও। একসময় আমি এগুলো বলেছিলাম ভাবতেই হাসি পায়, মাঝে মাঝে লজ্জাও লাগে। তখন ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না কি। এখন সে আমার ভাই, ভাই মানে ভাই উ, ভাই মানে ভবিষ্যৎ জামাই উ। রোশনী ছুটে দৌড়, এক দৌড়ে ধরা ছোঁয়ার বাহিরে উঠে ওকে তাড়া করতে গিয়েও ফিরে এলাম। মনের মাঝে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে আসছে, অবশেষে তার আগমন হল। ছোটবেলায় কোনো দুঃখে যে বলতে গিয়েছিলাম ইভান ভাই আমার ক্রাশ, এখন সবাই সুযোগ পেলেই খেপায়। তবে এই কথা সত্যিই যে মানুষটা দেখতে ক্রাশ মতোই। যেমন দেখতে সুন্দর, তেমন জিম করা বডি, মন্ত্রমুগ্ধ করা তার প্রখর ব্যক্তিত্ব। ইভান ভাই দেশের বাহিরে যাওয়ার পর আমি একবারও তার সাথে কথা বলিনি। সবাই ভিডিও কলে কথা বললেও আমি এটা ওটা বলে এড়িয়ে যেতাম। কারণ ভিডিও কলে কথা বলতে আমার খুব লজ্জা লাগত, কেমন অস্বস্তি হতো। আরও কিছুক্ষণ বসে রইল দোলনায়। নিচে নেমে চলে আসলাম নিজের রুমে। রুমে একা একা একটুও ভালো লাগছে না, যাই গিয়ে দেখে আসি ইভা কি করছে। আমার ঘুমের বালাই নেই আর ইভা মহারানী পড়ে পড়ে ঘুমাচ্ছে। এটা তো হতে দেওয়া যায় না। কি করা যায়? মাথায় কিছু একটা আসতেই দুষ্টু হেসে এগিয়ে গেলাম। বিছানার পাশে রাখা গ্লাসে এক গ্লাস পানি নিয়ে ছুঁড়ে দিলাম ইভার গায়ে। ধরফর করে উঠে বসল ইভা। চিল্লিয়ে বড়মাকে ডাকতে ডাকতে বলল, আম্মু দেখো, আমার ঘরের ছাদ ফুটো হয়ে গিয়েছে। বৃষ্টির পানি এসে আমার মুখে পড়ছে। আম্মু, কোথায় তুমি? ইভার কাণ্ডে পেট ফেটে হাসি আসছে। বোকা মেয়ে, ছাদ নাকি ফুটা হয়ে গেছে এটাও সম্ভব? হাসি থামাতে না পেরে উচ্চস্বরে হেসে দিলাম। ইভা তাকিয়ে আমার হাতে গ্লাস দেখে ঘটনা বুঝে গেল। তেরে এলো আমার দিকে। আমাকে আর পায় কে? কোনো রকম গ্লাসটা রেখে দিলাম এক দৌড়। আমি আগে আর ইভা ওর পিছনে। দুজন দৌড়তে দৌড়াতে ড্রয়িং রুমে এলাম। সামনে বড় মাকে দেখে তার পিছনে লুকিয়ে পড়লাম। বড় আম্মু, আমাকে বাঁচাও, তোমার পাগল মেয়ে খেপেছে, যখন তখন আমাকে মেরে দিতে পারে গি। আম্মু, জানো তোমার আদরের রোদ সোনা কি করেছে? আমার মুখে পানি ছুঁড়ে মেরেছে গি। আমি মুখটা ইনোসেন্ট করে বললাম, বড় আম্মু, ও এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিল, আমি ডেকেছিল ওঠেনি, তাই পানি ছুঁড়ে মেরেছি। বলো, আমি ভুল কিছু করেছি? বড় আম্মু বললেন, না মা, তুই ভুল কিছুই করিসনি। তুই ভুল করতেই পারিস না ঘে। আম্মু, ম্যা করবি না। এত বেলা অবধি কেউ ঘুমায়? এখন দুজন মারামারি বাদ দিয়ে খেতে আয়। আজ আমার অনেক কাজ, তাড়াতাড়ি আয় উ। আমি ভদ্র মেয়ের মতো টেবিলে বসে পড়লাম। ইভা চলে গেল ফ্রেশ হতে। যাওয়ার আগে আমাকে চোখ রাঙিয়ে গিয়েছে। আমিও কম যাই নাকি? মুখ বাঁকিয়ে ভেঙচি কেটে দিয়েছি ওকে। বিকেল বেলা আমি, ইভা আর রোশনী মিলে গল্প করছি। নিচ থেকে গাড়ির আওয়াজ পেয়ে তিনজন ঝুঁকলাম দেখার জন্য। বড় আব্বু আর মেজ আব্বুকে দেখে বুঝে গেলাম কে এসেছে। ইভা আর রোশনী দিয়েছে এক দৌড়ে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সবার শেষে গাড়ি থেকে নামল এক সুদর্শন পুরুষ। চোখে তার কালো চশমা, শরীর আবৃত কালো কোট প্যান্টে, কোট খুলে হাতে রাখা।
সাফেদ রঙা শার্ট, ফর্সা শরীরে দারুণ লাগছে। ইভান ভাইকে দেখতে একদম হিরোর মতো। গাড়ি থেকে নেমে হাঁটা দিল বাড়ির ভিতরে। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। হঠাৎ কি মনে করে ইভান ভাই হাঁটা থামিয়ে দাঁড়িয়ে গেল। আমার ভ্রু কুঁচকে এলো। তবে কি ইভান ভাই বুঝে গেল আমি তাকে দেখছি? পুরো প্রস্তুতি নিলাম লুকানোর। তবে ইভান ভাই এক মুহূর্ত দাঁড়িয়ে সোজা বাড়ির ভিতরে চলে গেল। আমিও হাফ ছেড়ে বাঁচলাম। ড্রয়িং রুমে ভিড় জমেছে। এতদিন পরে বাড়ির বড় ছেলে এসেছে বলে কথা। বড় আম্মু ছেলেকে জড়িয়ে ধরে কান্না করছে। উপর পাশ থেকে জড়িয়ে রেখেছে ইভা। ইভান ভাই কাকে থামাবে বুঝতে পারছে না। অনেক কষ্টে দুজনকে থামিয়েছে। সবাই একে একে ইভান ভাইয়ের সাথে কথা বলছে। আমি একপাশে চুপটি করে দাঁড়িয়ে আছি। ঈশিতা আপু পাশে এসে বলল, সম্প্রতি তাসদিদের সাথে তাদের ফুফাতো বোন মৌসুমীর বিয়ের কথা তোলা হয়েছে। বিয়ের কথাটা তুলেছে তাসদিদের দাদি। কেবল তাদের নয়, মৌসুমীর বড় ভাই মুনিরের জন্য সাগরিকার প্রস্তাবও এসেছে। বিদ্যাসাগরের সকল প্রস্তাব গ্রহণ করেছে। করবেই না কেন, মৌসুমীর বাবা বর্তমান সরকারের বেশ দাপ্টে লোক। পরপর 2 বার সংসদ নির্বাচনে জয়ী। তাকে দেখে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বড় ছেলেটাও রাজনৈতিক দিক দিয়ে বেশ পাকাপোক্তভাবেই আসন জমিয়েছে। তাছাড়া নীলুফার তো আছেই, সে দেখে শুনে রাখতে পারবে সাগরিকাকে। যেদিন বাড়ির সবার সামনে আলোচনা হলো সেদিন সাগরিকা খুব করে মনে মনে চেয়েছিল তাসদিদ রাজি যেন না হয়। কিন্তু এমন হয়নি, সে চুপচাপ বসেছিল। মনে হলো কেউ একজন তরবারি দিয়ে তার অন্তরটা খুব সহজে দ্বিখণ্ডিত করে দিচ্ছে। তাসদিদ উঠে যাওয়ার পর সাগরিকা নিজের কথা বলল। সে স্পষ্টভাবে জানিয়েছে এই বিয়েতে তার মতামত নেই। কিন্তু তার দাদি কোনো কিছু শুনতে নারাজ। সাগরিকাও জেদের কিছু না বলে নিজের পরীক্ষায় মনোযোগ দিতে চাইল। প্রথম দিন তার মেনে নিতে খুব কষ্ট হয়েছিল। তাসদিদের পাশে অন্য কাউকে কেন যেন সে মেনে নিতে পারছে না। নাক জ্বালাপোড়া করে চোখ দিয়ে অনবরত পানি পড়ল গোটা 2 দিন। খাওয়া ভুলে গেল সে। তার মা ভাবল দাদির কথায় কষ্ট পেয়েছে, কিন্তু সাগরিকা নিজেকে নিয়ে ভয় পায় না। এই 2 দিনে সে কদাচিৎ ঘর থেকে বেরিয়েছে। রাতে বাবা মায়ের রুমে বিছানায় শুয়ে পড়ছিল। এই রুম থেকে ওই রুম কিংবা ড্রয়িং রুমে শুয়ে বসে পড়ার অভ্যেস তার। মোদ্দা কথা, সে পড়তে বসলে পুরো বাড়িটায় তার পড়ার টেবিল। মায়ের ঘর থেকে সে শব্দ শুনতে পেল। গলাটা তার ভীষণ চেনা। বড় ফুপি নীলুফার এবং তার মেয়ে মৌসুমী এসেছে। ভিতরে ধক করে উঠল তার। মৌসুমীর দিকে তাকানোর সাহস নেই। কিছু সময় পর বুঝতে পারল তাসদিদও ফিরেছে। রাতে খাবার টেবিলে তাদের মুখোমুখি বসেছিল সাগরিকা, যেখানে তাসদিদ এবং মৌসুমী বসেছে পাশাপাশি। না চাইতেও তাদের দিকে দৃষ্টি চলে গেল তার। মৌসুমী স্বর্ণকেশী, বাটারফ্লাই কাট দেওয়ার কারণে তাকে বেশ সুন্দর লাগছে। অফ শোল্ডার ফ্রক পরিহিত তাকে যেন ওই মানুষটার পাশেই মানায়। তাসদিদের চেহারায় গাম্ভীর্যের ভাবটা এখন আরও ফুটে উঠেছে। হাতের শিরাগুলো কেমন স্পষ্ট। গা ছাইরাঙা শার্টে যেন সব রূপ তার রূপের কাছে ফিকে হয়ে গেছে। সাগরিকা চোখ নামিয়ে নিল। মৌসুমী নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তাসদিদের সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় দুটোই নিজের জন্য আপন করে নিয়েছে। সেখানে সে গণিতে 33 পাওয়া ছাত্রী। তার সাথে নিজেকে তুলনা করাটা ভুল হবে। ভুল হবে তাসদিদের প্রতি বাড়তে দেওয়া এই অনুভূতিকে সামাল না দিলে। অন্যমনস্ক সাগরিকাকে তার মা মাথায় বুলিয়ে দিয়ে বলল, খাইয়ে দিব, কয়েকদিন যাবৎ কিছুই খাচ্ছিস না ঠিকমতো। খিদে নেই মাগি? তাহলে বসে না থেকে নিজের রুমে যাও সাগরিকা। সামনে তোমার পরীক্ষা। মা বলেছে পরীক্ষা শেষ হলেই বিয়ের কথা আগাবে। যদিও মনে হয় না মুনিরের বাবা তোমাকে আরও পড়ার অনুমতি দিবে, তবুও রেজাল্ট খারাপ হওয়া চলবে না। নীলুফারের কথায় সাগরিকা যেটুকু নিজেকে ধরে রেখেছিল সেটুকুও ভেঙে গেল। তার বসে থাকার কারণ ছিল তাসদিদ। সে যদি বসে না থাকে তাহলে তাসদিদও উঠে যাবে। আর চোখে একটা বার তাকালো তার দিকে। নীলুফারের কথাতে তার মাঝে কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হলো না। খাবার টেবিল ছেড়ে উঠে গিয়ে হাত ধুয়ে নিজের রুমে চলে গেল সে। তার বাবা এখনো ফিরেনি। মাকে বলে গেল তাকে না ডাকতে। মিনিট 2 পর ফিরে এসে তার রুমের চাবিটাও সাথে নিল। ডাইনিং টেবিলে চোখ যেতে দেখতে পেল সবাই বেশ হাসি মুখে খাবার খাচ্ছে, কেবল সাগরিকার মায়ের মুখে মলিনতা। এই মলিনতার কারণ সাগরিকা জানে। কারণটা সে নিজেই। নিজের রুম ফিরে তার মামাকে কল দিয়ে কিছু কথা বলল। বিস্তারিত বলার পর মামা তাকে কিছু পরামর্শ দিল।
সে বুঝল তার ভালোর জন্যই বলেছে এসব কথা। শেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, তাসদিদ কি করবে না করবে একান্তই তাসদিদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক তেমনি আমি বিয়ে করছি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কারোর কাছে নত হব না।